নমস্কার, আমি কুশ। স্টোরিসি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প মধ্যরাত্রির মিথ্যে। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং এরকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গতকাল প্রথম পর্বে শুনেছেন রায়গঞ্জ থানার ওসি ঘোষবাবু একজন যুক্তিবাদী, শান্ত ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পুলিশ অফিসার। এক দুপুরে খড়গ্রাম থানার ইন্সপেক্টর অরিন্দম পাল ফোন করে জানান এক অদ্ভুত মামলার কথা। এক মহিলা সরলা চক্রবর্তী দাবি করছেন যে তার মৃত স্বামী প্রতিদিন রাত 12টায় তার সঙ্গে যোগাযোগ করেন। ঘোষবাবু প্রথমে বিষয়টিকে মানসিক বিভ্রম মনে করলেও কিছু অডিও রেকর্ড, অ্যালার্ম ও হাতে লেখা চিঠির প্রমাণ পেয়ে ঘটনাটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন। খড়গ্রামে গিয়ে সরলার সঙ্গে দেখা করে তিনি জানতে পারেন প্রতিদিন একই সময়ে ঘরের আলো নিভে যায়, বিছানার পাশে বসার শব্দ হয় এবং সকালে বালিশের পাশে মৃত স্বামীর হাতে লেখা চিঠি পাওয়া যায়। সেই চিঠিতে উল্লেখ থাকে কিছু তারা নামক গোপন শক্তির কথা, যারা সমরেশের মৃত্যুর জন্য দায়ী। ঘোষবাবু জানতে পারেন সমরেশ এক দুর্নীতিগ্রস্ত কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন এবং তার মৃত্যুর পেছনে দুর্নীতির যোগ থাকতে পারে। তদন্তে উঠে আসে চিঠি ও অলৌকিক ঘটনাগুলোর আড়ালে রয়েছে একটি বাস্তব চক্র। ঘোষবাবু সিদ্ধান্ত নেন এই রহস্য তিনি যুক্তি দিয়ে ভেদ করবেন, ভয় বা কুসংস্কার দিয়ে নয়। শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব। রাত পেরিয়ে সকাল। ঘোষবাবু খড়গ্রামে সরলা দেবীর বাড়িতে রাত্রিযাপন করার পর সকালের আলোয় বাড়িটির প্রতিটি ঘর ঘুরে দেখছিলেন। তার সাথে ছিলেন ইন্সপেক্টর অরিন্দম পাল এবং থানার একজন কনস্টেবল। এই যে বালিশের পাশে পাওয়া আজ রাতের চিঠি, সরলা বললেন কাঁপা গলায়। ঘোষবাবু চিঠিটি হাতে নিয়ে পড়লেন। লেখার ধরন ঠিক আগেরগুলোর মতোই, কিন্তু এবার শব্দগুচ্ছ ছিল খানিক স্পষ্ট ও অভিযোগমূলক। ওরা রুনুকে সরিয়ে দিয়েছে, আমার ফাইলটা ওর কাছে ছিল, সেটাই ওদের চোখে কাঁটা। যতদিন না সেটি পাওয়া যাচ্ছে ততদিন ওরা তোমার পিছু ছাড়বে না, সাবধানে থেকো। ঘোষবাবু এবার সরাসরি প্রশ্ন করলেন, রুনু শেষ কবে আপনাদের বাড়িতে এসেছিলেন? সরলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, প্রায় 8 মাস আগে। তখন উনি বলছিলেন সমরেশ অফিসে এমন কিছু কাজ করছে যেটা বেআইনি, খুব চিন্তায় ছিল ও। তারপর একদিন হঠাৎই ফোনে বলল একটা ফাইল ওর কাছে আছে যেটা খুব দরকারি। পরদিনই বাইকে করে বেরিয়ে অ্যাক্সিডেন্ট, ফাইল কোথাও পাওয়া যায়নি। আপনার বোন কোথায় থাকতেন? পূর্ব বসন্তপুর, এখান থেকে 10 কিলোমিটার। ঘোষবাবু বললেন, আমার ধারণা রুনুর মৃত্যু দুর্ঘটনা নয়। আমি ওই বাড়িটা দেখতে চাই, ওখানেই লুকিয়ে আছে সত্য। ঘণ্টা দেড়েকের মধ্যেই ঘোষবাবু, অরিন্দম এবং এক কনস্টেবল রওনা দিলেন পূর্ব বসন্তপুরের উদ্দেশ্যে। রুনুর বাড়ি ছিল একতলা, পুরনো ধরনের নির্মাণ, বাইরের উঠোনে লতাপাতা পড়ে রয়েছে, ঘরের দরজা তালাবদ্ধ। সরলাকে ফোনে যোগাযোগ করে চাবির ব্যবস্থা করা হয়। বাড়িতে ঢুকেই ঘোষবাবু এক নজরে পুরো ঘর স্ক্যান করলেন। ডান দিকে রুনুর শোবার ঘর, ছোট একটা টেবিল, বুকশেলফ, একটা পুরনো ডেস্কটপ কম্পিউটার, সব কিছুর ওপর ধুলোর আস্তরণ। এতদিন কেউ আসেনি? না, মৃত্যুর পর ঘর সিল করা ছিল। ঘোষবাবু ডেস্ক খুলে চেক করলেন, তেমন কিছু নেই। ড্রয়ারে পেন, কয়েকটা চিঠি, তবে এক কোণে চোখে পড়ল একটা সাদা কাগজের খাম। তাতে লেখা সমরেশ বিজনেস ফাইল। এই তো খুঁজছিলাম, ঘোষবাবু বললেন। খাম খুলে ভিতরে চোখ রাখলেন। ভিতরে কিছু প্রিন্টেড পাতা, একাধিক কনস্ট্রাকশন প্রকল্পের হিসেব, কিছু ব্যাংক লেনদেনের কাগজপত্র এবং কিছু অফিস কাগজে লাল কালি দিয়ে লেখা কিছু মন্তব্য। একটিতে লেখা, মালডা হাউজিং ডিল, অবৈধ জমির দলিল জাল। সমরেশ এতে সই করেছে। রতন এই ফাইল নিয়ে হুমকি দিচ্ছে। ঘোষবাবু সঙ্গে সঙ্গে খাতায় নোট করলেন, রতন, সমরেশের সহকর্মী, শত্রু, ব্ল্যাকমেলার। রায়গঞ্জ থানায় ফিরে এসে ঘোষবাবু প্রথমেই তদন্ত শুরু করলেন সমরেশ চক্রবর্তীর অফিসের অতীত কর্মী ও বর্তমান মালিকপক্ষ নিয়ে। পাওয়া গেল তথ্য, রতন হালদার, সমরেশের পুরনো সহকর্মী, দুর্নীতির একটি অভ্যন্তরীণ তদন্তের সময় হঠাৎ উধাও হয়ে যায়, এখনও নিখোঁজ। অরূপ চট্টোপাধ্যায়, কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তদন্তের সময় বলেন সমরেশ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, নিজের ভুল বুঝে আত্মহত্যার কথা ভাবছিলেন।
ঘোষবাবুর চোখে সন্দেহ ফুটে উঠল। কিন্তু সমরেশ তো হার্ট অ্যাটাকে মারা যান, আত্মহত্যা নয়। অরিন্দম মনে করিয়ে দিলেন। ঘোষবাবু বললেন, ঠিক তাই, কিন্তু ওরা এই ধারণাটা কেন ছড়াতে চাইছে? চিঠিতে বলা হয়েছে সমরেশকে কেউ বা কারা হত্যা করেছে বা এমন কিছু করেছে যাতে তার মৃত্যু হয়। তবে কি? অরিন্দম থেমে গেল। আমার ধারণা সত্য, রুনুর ফাইলটা ওরা খুঁজছিল, আর এখন সরলাকে ভয় দেখিয়ে হয়তো বাকিদেরও চুপ করিয়ে দিতে চাইছে। এইসব মৃত স্বামীর চিঠি শব্দ, এগুলো সাজানো প্রযুক্তির সাহায্যে। আপনার মানে কেউ বেছে বেছে সরলার ঘরে প্রযুক্তির মাধ্যমে এসব করাচ্ছে? হ্যাঁ, হয়তো অডিও ফাইল চালিয়ে বা স্মার্ট হোম ডিভাইস হ্যাক করে। এখন দরকার সরলার বাড়ি ফরেনসিক পরীক্ষা। পরদিন সকালে ঘোষবাবু ফরেনসিক টিম সহ সরলার বাড়িতে পৌঁছলেন। বিশেষজ্ঞরা বাড়ির প্রতিটি অংশ স্ক্যান করলেন, বিশেষ করে শোবার ঘর। পাওয়া গেল একটি মাইক্রোস্পাই ডিভাইস যা রিমোট কন্ট্রোলে চালানো যায়, একটি নাইট ভিশন ক্যামেরা যা সিলিং ফ্যানের কাছে বসানো, এবং রাউটারের লগে বহিরাগত অ্যাক্সেস। কারো ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বাড়ির স্মার্ট সিস্টেম হ্যাক করা হয়েছে। ঘোষবাবু বললেন, কেউ চাইছে সরলা নিজের মানসিক ভারসাম্য হারাক বা চিরতরে চুপ হয়ে যাক। কিন্তু কেন? ফরেনসিক রিপোর্টে বলা হলো, রাত 12টার অ্যালার্ম মোবাইলের না, বরং দেয়ালে লাগানো একটি বিশেষ চিপযুক্ত ঘড়ি থেকে চালিত। স্পিকারের ভিতরে থাকা অডিও ক্লিপই সেই মৃত স্বামীর কণ্ঠস্বর। ফেরার সময় সরলা কেঁদে কেঁদে বললেন, ঘোষবাবু, আমি ভাবতাম এটা উনার আত্মা। এতদিন ধরে আমি বোকা ছিলাম। ঘোষবাবু নরম গলায় বললেন, না, আপনি বোকা নন, আপনি বিশ্বাস করতে চেয়েছিলেন। ওরা সেটাকেই সুযোগ হিসেবে নিয়েছে। এখন আমাকে শুধু প্রমাণ করতে হবে কে করেছে এসব। তিনি গাড়িতে বসে নিজের খাতায় লিখলেন, টার্গেট সরলা, কারণ রুনুর কাছে থাকা ফাইল। উদ্দেশ্য চুপ করানো, হত্যা নয়, ভয় দেখিয়ে মানসিকভাবে ভেঙে দেওয়া। মূল অপরাধী রতন অথবা অরূপ।